আজ আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। সবাইকে দেখি কত খুশি। বিশ্ববিদ্যালয় লাইফ সবার জন্যই আনন্দের। সবাই একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করছে। সত্যি এক অন্যরকম মুহূর্ত। কিন্তু আমার কাছে এসবের কোনো মূল্য নেই। কারণটা হচ্ছে আমার একাকিত্ব। আমি ক্লাস খুঁজছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। এমন সময় এই যে শুনছেন। আমি স্পষ্ট শুনছি কেউ কাউকে ডাকছে। পরে মনে হলো মনের ভুল। আমি চলে যেতে লাগলাম, তখনই পিছন থেকে আবার ডাক আসলো। এই যে হ্যালো নীল শার্ট, আপনাকেই ডাকছি। এইবার আমি থমকে দাঁড়ালাম আর আশেপাশে একটু নজর দিয়ে দেখলাম আসলেও কেউ আমাকে ডাকছে। এই যে হ্যালো, ই বিভাগ কোন দিকে বলতে পারেন? আমি কোনো জবাব না দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে কোনো মেয়ের সাথে আমি কখনো কথাই বলিনি। হ্যালো, কোন দুনিয়ায় চলে গেলেন? পরক্ষণেই আমার ঘোর কাটলো। তাই কই না না না, তো কিছু বলছিলেন? এই যে মিস্টার, এতক্ষণ যাবত আপনাকে যা বলছি তার মানে আপনি কিছুই শুনেননি? আরে না, আপনি আমার কাছে জানতে চাইলেন ত্রিপলি বিভাগ কোন দিকে। আচ্ছা বাদ দিন, আপনি কি চিনেন? আসলে আমিও ত্রিপলি বিভাগ, কিন্তু খুঁজেই পাচ্ছি না। কোন ইয়ার? প্রথম বর্ষ। আপনি? আমিও প্রথম বর্ষ। আচ্ছা, যেহেতু আমি আর আপনি একই ডিপার্টমেন্টের একই বর্ষ, চলুন একসাথে ক্লাসে যাওয়া যাক। আমি ভেবে দেখলাম প্রস্তাবটা মন্দ নয়। একসাথে গেলে অনেক কিছু চিনে নেওয়া যাবে, মেয়েটা কীরকম তাও জানা যাবে। আচ্ছা চলুন তাহলে। এবার আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি রিফাত হাসান, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং অনেকগুলো কোম্পানির মালিক। দেশের বাহিরেও আমাদের অনেকগুলি কোম্পানি রয়েছে। মা একজন কলেজ শিক্ষক। আমি বাবা মায়ের অনেক আদরের একজন সন্তান, তাদের কাছে হীরার টুকরা। আসলে আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা অনেক কষ্ট করে। মায়ের কষ্ট দেখে বাবা আর দ্বিতীয় বাচ্চা নেননি। কোনো ভাই বোন না থাকাতে আমিও ছোটবেলা থেকেই অনেকটা একাই থেকেছি। পেয়েছি অবাধ স্বাধীনতাও, এজন্য সমাজ থেকে অনেকটাই ছিলাম বিচ্যুত। আমার স্কুল ও কলেজ জীবন কেটেছে বয়েজ স্কুল ও বয়েজ কলেজে। স্বাভাবিকভাবেই মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ আমার তেমন হয়নি। এছাড়াও আমি সারাদিন বাসায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, বাইরে খেলতেও যেতাম না। তাছাড়া কোলাহল আমার ভালো লাগতো না, যেমন বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান। কোলাহলে আমি নিজের মতো থাকতাম, কেউ আমায় জ্বালাতনও করতো না। এই যা, আপনাদের আমার বায়োডাটা দিতে দিতে ক্লাসে যে কখন এসে পড়েছি তারই ঠিক নেই। আমরা ক্লাসে এসে স্যারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি। এরপর ক্লাস শেষে। এই যে নীল শার্ট, শুনছেন? হ্যাঁ বলুন। বলছি যে আপনার নামটা কি? কেন, নাম জেনে কি করবেন? আসলে একসাথে যেহেতু পড়ি, তাই নিজেদের মধ্যে পরিচয় থাকলে ভালো নয় কি? আমি রিফাত হাসান। আপনার যদি আমার নাম শোনা হয়ে থাকে, এবার তাহলে আমি আসি। এই যে হ্যালো, আমি কি আপনাকে যেতে বলেছি? না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার নাম জানতে চাইবেন না? কেন, আপনার নাম জেনে আমার কী লাভ? আমার লাভ মানে, আমি আপনার সাথে পরিচিত হচ্ছি, তাইলে আপনিও আমার সাথে পরিচিত হবেন। আমার এত দরকার নেই পরিচিত হওয়ার। অবশ্যই দরকার আছে। আমার নাম লিজা খন্দকার। আচ্ছা, এবার তো আমি আসি। ওই হ্যালো, আমি এখনো আপনাকে যেতে বলিনি। আপনি কেন যাওয়ার জন্য অস্থির হচ্ছেন? আমার অনেক কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। একটা সুন্দরী মেয়ে আপনার সাথে নিজে থেকে এসে বন্ধুত্ব করতে চাইছে, আর আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন। জানেন, আজকে ক্লাসে কত ছেলে আমার সাথে পরিচিত হতে এসেছে, পাশাপাশি আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে। আমি বাকিদের মতো না। আর কে বললো আপনি সুন্দরী? আপনাকে দেখে তো মনে হচ্ছে শেওড়া গাছের পেতনি। হা হা হা। আমার এমন কথা প্লাস আমার হাসি দেখে মেয়েটা খুব রেগে যায়। আর ওর চেহারায় আমি সেটা লক্ষ্য করি। আসলে মেয়েটা মোটেও পেতনি না। মেয়েটা দেখতে অনেক সুন্দর। নীল সালোয়ারে যেন মনে হচ্ছে একটা পরী। আমি মেয়েটিকে ইচ্ছে করেই খেপিয়েছি, যাতে করে আমার থেকে দূরে যায়। এর কারণ তো আপনারা জানেনই। আপনার সাহস তো কম না, আমাকে পেতনি বলে অপমান করা। ভেবেছিলাম আপনার সাথে বন্ধুত্ব করব, কিন্তু না। আপনার মতো লাইফলেস ছেলের সাথে বন্ধুত্ব করা মানে সময়ের অপচয়। তাহলে যান, দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাথে কথা বললেও আমার সময় অপচয়। এটা তো আমি প্রথমেই বলেছিলাম, আপনি শোনেননি। এখন এতে আমার কি করার? ধ্যাৎ। এই বলে মেয়েটি অর্থাৎ লিজা চলে যেতে লাগলো। আমি হাসতে লাগলাম, কারণ আমি নিজের কাছে জিতে গেছি। সেদিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম।
পরদিন আবার সময় মতো ভার্সিটি গেলাম। ভার্সিটি যাওয়ার পর পেছন থেকে, আয় রিফাত, শুনছেন? কে? এই বলে পিছন ফিরে তাকালাম, দেখলাম গতকালকের মেয়েটি অর্থাৎ লিজা আজকেও আমাকে ডাকছে। আমি ভাবতে লাগলাম, ব্যাপার কি? গতকাল তো ওকে ফিরিয়ে দিলাম, আজ আবার কি মতলব নিয়ে? কি ব্যাপার? গতকালই না বললেন আমার সাথে কথা বলবেন না, তাহলে আজকে আবার কেন? কেন, কথা বললে কোনো সমস্যা নাকি? না, ঠিক তা না, কিন্তু গতকাল বললেন আমার সাথে কথা বলবেন না, কিন্তু আজ এসেই কথা বলছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। কেন, আমার জিনিস আমি কথা বলতেই পারি। কি বললেন? কই কিছু না তো। তাই বলেন, আমি শুনলাম কি জিনিস না কি যেন বললেন। আমার মনে হয় আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আরে না, আমি পরিপূর্ণ সুস্থ, আমার কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা চলুন, এখানে দাঁড়িয়ে থেকে সময় অপচয় করে তো লাভ নেই। গতকাল তো আমার সম্বন্ধে সব জানলেন, এবার আপনার সম্পর্কেও বলুন। কি জানতে চান আমার ব্যাপারে? আপনার বাসা কোথায়, আপনার পরিবার সব, আর কি? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন নেই। ঠিক আপনার মতো, বাবা একজন ইঞ্জিনিয়ার আর ব্যবসায়ী, মা একজন গৃহিণী। আপনার আর আমার পরিবারের কত মিল! ঠিক বলেছেন। আমরা কথা বলতে বলতে ক্লাসে এসে পড়লাম, এরপর আর কি ক্লাসে চলে গেলাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। আমার বন্ধু বলতে এই লিজাই ছিল, আর কোনো বন্ধু ছিল না। আমি কারোর সাথে কথা বলতাম না লিজা ছাড়া। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না, এমনকি মেয়ে বন্ধুও ছিল না। অবশ্য লিজার সাথে আমি বন্ধুত্ব করতে চাইনি, ও জোর করে আদায় করে নিয়েছিল। অবশ্য ওর সাথে বন্ধুত্ব করাতে আমারই সুবিধা হয়েছিল। আমরা একই সাথে গ্রুপে স্টাডি করতাম। ভার্সিটিতে আমার আর লিজার রেজাল্ট সবচেয়ে ভালো হতো, আমি প্রথম হতাম আর ও দ্বিতীয়। এই যে রিফাত, শোনো না, বলছি যে আজকে কোথাও ঘুরে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো জানিসই আমি সময় কিভাবে বাঁচাই। এখন কোথাও ঘুরতে যাওয়া মানেই তো সময় অপচয়। সারাদিন বাসায় বসে থাকিস, মাঠেও খেলতে যাস না, এমনকি কোথাও ঘুরতেও যাস না। তুই তো জানিসই আমার দ্বারা এসব হবে না। আমি এত কিছু শুনতে চাই না, তুই যাচ্ছিস আমার সাথে, এটাই ফাইনাল। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি। আমি আর লিজা একে অপরকে তুই করে বলি। প্রথমে আপনি বললেও ও যখন আমার সাথে জোর করে বন্ধুত্ব করে, কিছুদিন তুমি চলে আর এখন তুই চলে। দ্রুত চল। এই কথা বলে ও আমার হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে প্রেমিকা প্রেমিককে টেনে নিয়ে যাচ্ছে। এরপর লিজা আর আমি একটা রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পর লিজা ওর চুলের খোপা থেকে ব্যান্ড সরিয়ে দিল। আমি ওর থেকে দূরে সরে বসার চেষ্টা করছি, কারণ আমি চাই না আমার সাথে ওর শরীর লাগুক। আমার এই অবস্থা দেখে, আরে তুই এত দূরে সরে বসেছিস কেন? কাছে আয়, না হলে পড়ে যাবি। আরে না, আমি ঠিক আছি। তুই আর ভালো হবি না, বুঝতে পেরেছি। আমাকে যা করার করতে হবে। এই বলে আমার হাতটা শক্ত করে ধরে ওর হাতের সাথে লাগালো, আমাকে ওর কাছে নিয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ওর দিকে একবার আর চোখে তাকিয়ে অন্যদিকে মুখ ঘোরালাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাতাসে ওর চুল উড়ছে আর আমার মুখের ওপর এসে পড়ছে। আমি বারবার ওর চুল আমার মুখ থেকে সরিয়ে দিয়ে ওর দিকে ফিরে ওর চুল গুজে দিচ্ছি, তারপরও বারবার আসছে। আমি বুঝতে পারছি না এটার কারণ কি। আয় নাম, আমরা এসে গেছি। আমি নেমে যেই ভাড়া দিতে যাব, আমার আগেই ও ভাড়া দিয়ে দিল। চল ওই গাছের নিচে বসি। আমি আর লিজা গিয়ে গাছের নিচে বসলাম। জানিস, এই সময় এই জায়গায় আসতে আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগে যখন প্রিয় মানুষটার সাথে আসতে পারি। প্রিয় মানুষ বলতে? ও কিছু না। আচ্ছা যা, আমার জন্য বাদাম নিয়ে আয়। আমাকেই কেন আনতে হবে? তোর খেতে ইচ্ছা করছে, তুই নিয়ে আয়। তুই একটা ছেলে মানুষ হয়ে আমাকে কেন আদেশ করিস? আরে যা না প্লিজ, একটু নিয়ে আয়। আমার আর কি করার, তাই গেলাম বাদাম নিয়ে আসতে। মহারানীর আদেশ বলে কথা। বাদাম খাওয়ার কিছুক্ষণ পর, আয় চল, একটু সামনে হাঁটি। রবীন্দ্র সরোবর জায়গাটা খারাপ না, ভালোই। এই বলেই ও আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ আমার গায়ে ছিল লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা, আর লিজার পরনে ছিল লাল পের শাড়ি। আসলে সেদিন বিশ্ববিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তাই ছেলেরা বেশিরভাগই পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে এসেছিল। আমরা হাঁটছি, ওর সাথে হাঁটতে আমার প্রথমে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আবার ভালোও লাগছিল। ইচ্ছা করছিল এভাবেই সারা জীবন হাঁটি।
তার উপর খোলা চুল বারবার আমার মুখের ওপর এসে পড়ছিল। আমারও ভালো লাগছিল। কিছুক্ষণ হাঁটার পর, ওই দেখ, ফুচকা, চল ফুচকা খাবো। আমি তো এসব খাই না রে। এখন থেকে অভ্যাস শুরু কর। বলা তো যায় না, একটা সময় হয়তো নিয়মিত তোকে এখানে আসা লাগতে পারে। আমি আর কোনো কথা না বলে 2 প্লেট ফুচকার অর্ডার করলাম। কিছুক্ষণ পর ফুচকাও এসে গেল। আমি একটা ফুচকা মুখে নিয়েই 3 গ্লাস পানি খেলাম। এত ঝাল, বোঝানো যাবে না। আমার অবস্থা দেখে লিজা কি যে হাসা শুরু করলো। আমি ওর হাসির দিকে তাকিয়েই অবাক। এত সুন্দর একটা হাসি কিভাবে হয়! কি সুন্দর টোল পড়ছে, খোলা চুল, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, কপালে ছোট্ট একটা টিপ। আমি যেন হারিয়ে যাচ্ছি ওর মাঝে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিরে, এইভাবে কি দেখছিস? আমার তখন হুঁশ আসেনি। আমার মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে এলো, মাশাল্লাহ, এত সুন্দর পরি হয়। কিছুক্ষণ পর আমার ঘোর কাটলো। আমি জিভে কামড় দিয়ে লিজার দিকে তাকালাম। একবার দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। ওর এমন লজ্জা মাখা রঙিন চেহারা দেখে আমি আবার ক্রাশ খেলাম। এরপর লিজা ঝালযুক্ত সমস্ত ফুচকা নিমিষেই খেয়ে নিল। আমি শুধু ওর খাওয়া দেখছিলাম। মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকে যাবে। এরপর আমি আবার খাওয়ায় মনোযোগ দিলাম। চল, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাওয়া যাক। হুম, চল যাওয়া যাক। এরপর আমরা বাসায় চলে এলাম। বাসায় এসে আমি পড়ায় মন বসানোর চেষ্টা করি, কিন্তু আজ আমার পড়ায় মন বসছে না। খালি আজকের দিনের ঘটনাগুলো মনে পড়ছে, আর আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারলাম আজ আর আমার পড়ায় মন বসবে না, তাই না পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটি যাওয়ার পর, তুই আজকে সন্ধ্যায় ফ্রি আছিস? কেন রে? আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, তাই তোকেও ওখানে নিয়ে যাব। তুই তো জানিস আমার এসব কোলাহল ভালো লাগে না। আমি এত কিছু শুনতে চাই না, তুই যাবি ব্যাস। আমার আর কি করার, লিজা যেহেতু বলেছে, আমারও না শুনে উপায় নেই। তাই আমিও প্রস্তুতি নিতে শুরু করলাম। যথারীতি রেডি হয়ে আজ আমি একটু সুন্দরভাবে সাজলাম। নীল শার্ট, নীল কোট, নীল প্যান্ট, নীল শু, সাথে লাক্সারিয়াস ঘড়ি, চোখে একটা সানগ্লাস পরে নিলাম। দাড়িগুলো ট্রিমার দিয়ে হালকা পোজ দিয়ে সাইজ করে নিলাম। সোজা কথায় কোনো নায়কের চেয়ে কম না। আমি যখন বাসা থেকে বের হব, দেখি আব্বু আর আম্মু করে আমার দিকে তাকিয়ে আছে। আসলে আমি এভাবে চলাফেরা করি না, এত লাক্সারিয়াসভাবে। আমি এরপর আব্বু আম্মুর দিকে একটা হাসি দিয়ে বের হয়ে আসি। কিছুক্ষণ পর লিজা আসে। ওকে দেখে আমি যেন চোখ ফেরাতেই পারছি না। আমার সাথে ম্যাচিং করে নীল শাড়ি, গোল্ডেন ব্লাউজ পরেছে, চোখে কাজল দিয়েছে, চুলগুলো নীল গোলাপ দিয়ে খোপা করা। আমার কাছে মনে হচ্ছে যেন কোনো পরি দাঁড়িয়ে আছে আমার সামনে। ওকে দেখে আমার সেদিনের অনুভূতিগুলো জেগে উঠছে। কিরে চল, এইভাবে থাকবি নাকি? হ্যাঁ, চল। এরপর ওর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গেলাম। সেখানে গিয়ে আমি দেখতে পাই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেখলাম ময়দা সুন্দরীরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর লিজা আমাকে ওর বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিল। এরপর লিজা এমন একটা কাণ্ড করবে যা আমি স্বপ্নেও ভাবিনি। আপনাদের মাঝে এখন গান গেয়ে শোনাবে রিফাত। আমি ওর কাণ্ড দেখে অবাক। ওর দিকে তাকিয়ে দেখি ফাজিলটা আমার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু আমি ভাবছি ফাজিলটা জানলো কি করে আমি অবসর সময়ে গান গাই। আসলে আমি অবসর সময়ে গিটার নিয়ে গান করি। অত কিছু না ভেবে হাতে গিটারটা নিয়ে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একে সাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ। এইভাবে করেই আমি পুরো গানটি শেষ করি। আমি গান শেষ করার পর দেখি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সবাই করতালি দেওয়া শুরু করলো। এরপর মেয়েরা আমার সাথে এসে কথা বলা শুরু করলো। আমি যেহেতু লিজার সাথে সাথে ছিলাম, তাই আমিও কিছুটা কোলাহলে চলতে শিখেছি। নতুন মানুষের সাথে পরিচিত হতে শিখেছি। আমি মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছি, কিন্তু একজোড়া চোখ তা দেখে আগুন হয়ে যাচ্ছিল। থাক, সেটা আর না বলি। এরপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার পথে, তুই বাসায় চলে যা, আমি তোর সাথে যাব না, আমার কিছু কাজ আছে। আরে তুই কি পাগল হলি? এত রাতে তোকে আমি ছেড়ে যাব? তোর সাহায্য করার দরকার নেই, তুই চলে যা। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি ওর দিকে। ওর আবার কি হলো?
কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। লিজা আমার কোনো কথা না শুনেই হাঁটতে লাগলো। আমার মনে ভয় হচ্ছিল, তাই আমি ওকে দূর থেকে ফলো করতে থাকি। ওর বাসায়ও যখন নিরাপদে পৌঁছে যায়, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসায় চলে আসি। আর বাসায় এসে ভাবতে লাগি, আমি আসলেই লিজাকে ভালোবেসে ফেলেছি। নিশ্চয়ই লিজাও আমাকে ভালোবাসে। আমি কালকেই ওকে আমার মনের কথা জানিয়ে দেব। আমাদের পড়ালেখা শেষ হবে এই বছর, তাই আমিও আর কোনো ঝুঁকি নিতে চাইনি। আমি ভাবছি এই 4 বছরে আমি কখন কিভাবে ওকে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও বুঝলাম না। পরের দিন আমি ভার্সিটি গিয়ে দেখলাম লিজা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে আমার ভেতরটা জ্বলে গেল। আজ আমি ভাবলাম এতদিনের জমানো অবাধ্য অনুভূতিগুলো প্রকাশ করব, আর আজকে এই দিন দেখা লাগলো। আমি ভাবতে লাগলাম, তাহলে কি লিজা আমাকে কখনো ভালোবাসেনি? কেবল আমি একতরফা ভালোবেসেছি? না, এ হতে পারে না। ও আমাকে ভালো না বাসলে 4টা বছর কিভাবে আমার সাথেই কাটালো? নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। এই লিজা, শোন। ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তোর সাথে আমার কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নেই। এই বলে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরলাম। রিফাত, হাত ছাড়, এটা পাবলিক প্লেস। এখানে সিন ক্রিয়েট করিস না। ছাড়বো না, আগে তুই আমার কথা শুনবি। ঠাস ঠাস করে আমার 2 গালে চর বসিয়ে দিল। লম্পট কোথাকার, ভালোভাবে বলছি, কথা কানে যায় না? দুটো দিয়েছি, এখন একেবারে লাইনে এসেছিস। আমার মেজাজ খারাপ হয়ে গেল। ভার্সিটির সবার সামনে আমাকে চর মেরেছে, তারপর আমাকে লম্পট যা না তাই বলে অপমান করেছে। তার উপরে আমাকে লম্পট সহ যা না তাই বলে অপমান করেছে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে নিয়ে পাগলের মতো সুস্থে থাকি। 10 মিনিট পর ছেড়ে দেই। তোকে আমি ভালো ভেবেছিলাম, আসলে আমি ভুল ছিলাম। তুই আসলে একটা চরিত্রহীন লম্পট। তোর বাবা মা তোকে ভালো শিক্ষা দেয়নি। আমি আর কোনো কথা না বলে ঠাস ঠাস করে দূরে থাপ্পড় লাগিয়ে দিলাম লিজাকে। অনেক বলেছিস, আর না। আরে আমি তো নিজের মতোই ভালো ছিলাম। তুই কেন আমার জীবনে বন্ধু হয়ে আসতে গেলি? তুই আমার সাথে জোর করেই বন্ধুত্ব করে নিয়েছিলি। আমি না। তোর চিন্তাধারা যে এতটা খারাপ তা আমি কল্পনাও করিনি। তুই আমার বাবা মাকে নিয়ে পর্যন্ত খারাপ কথা বলছিস। তোকে কে আসতে বলেছিল আমার জীবনে? আমি তো একাই ভালো ছিলাম। যখনই তোদের মতো হলাম, সবার সাথে মিশতে থাকলাম, তখন তোরাই আমাকে জানা তা বলেই অপমান করিস। ভেবেছিলাম আজকে তোকে সব বলবো, কিন্তু না, যেখানে বিশ্বাস নেই, আছে শুধু অপমান, সেখানে আর যাই হোক আমি নেই। তুই আমাকে বন্ধু বলে মানিস না, তো ঠিক আছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি লিজার চোখের দিকে তাকিয়ে দেখি জল। তোর মতো ছেলে আর যাই হোক কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আমি আজই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব। আমি আর সেখানে দাঁড়ালাম না। আমি বাসায় এসেই নিজের ব্যাগ গুছিয়ে ফেলেছি। বাবা মাকে বলে দিয়েছি আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। বাবা মাও মানা করেননি। আমি ভাবছি আমি ওকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, আর ও কেবল আমার সাথে ছলনা করলো। না, এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমি পুরনো স্মৃতি ভেবে কষ্ট পাবো। সেদিনই আমি চলে আসি অস্ট্রেলিয়ায়। 1 বছর সেখানে থাকার পর হঠাৎ বাবা আমাকে এমার্জেন্সি কারণে দেশে আসতে বলেন। আমিও দ্রুত চলে আসি, কোনো কিছু না ভেবেই। আমি আসার পর বাবা মা মিলে আমায় জোর করতে থাকি বিয়ে করার জন্য। আমি রাজি ছিলাম না, কারণ একজনকে ভালোবেসে কষ্ট পেয়েছি, তাই আর নতুন করে কষ্ট পাওয়ার ইচ্ছা আমার ছিল না। তারপরও বাবা মা অনেক জোরাজুরি প্লাস আমাকে কসম দেওয়ার কারণে শেষমেশ বিয়েটা করতেই হলো। বাবার কাছ থেকে শুনলাম বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই বাবা আর তার বন্ধু পরিকল্পনা করে রেখেছিলেন আমাদের বিয়ের ব্যাপারে। আমি এখন ছাদে দাঁড়িয়ে ভাবছি আর লিজার কথা ভেবে কষ্ট পাচ্ছি। পরে বাসর ঘরে ঢুকে গেলাম, দেখলাম একটা মেয়ে খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে, বিছানায় ফুল দিয়ে সাজানো। মেয়েটা হঠাৎ করে খাট থেকে নেমে আমায় এসে সালাম করলো, এরপর আবার গিয়ে খাটে বসলো। আমি কিছুক্ষণ নীরব থাকার পর, দেখুন, আমি জানি না আমি আপনাকে মেনে নিতে পারবো কিনা, কারণ আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু তার কাছে কখনো আমার অবাধ্য অনুভূতিগুলি প্রকাশ করতে পারিনি। তাই যতক্ষণ না তাকে ভুলে যেতে পারবো, আমি আপনাকে মেনে নিব না, আর আপনি আমার কাছে স্বামীর অধিকার চাইবেন না। মেয়েটি কিছু বলছে না। আমি কি বলেছি আপনি শুনতে পেয়েছেন? মেয়েটি মাথা নাড়ল। আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না, তাই আমি শোবায় যাচ্ছি। এরপর বিছানা থেকে যেই বালিশে হাত দিলাম, মেয়েটা আমাকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। এই, আপনার সাহস তো কম না, আমাকে ফেলে দিলেন আবার স্পর্শ করলেন। মেয়েটি হাসছে, ওর হাসির শব্দ শুনে আমার মাথা গরম হয়ে গেল। এত হাসি কেন আপনার? দেখি আপনার হাসির কারণ কি। এরপর আমি ঘোমটা খুলে 440 ভোল্টের শক খাই। লিজা, তুই? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি?
না মানে আমার বউ কোথায়? ও, ভালো করে দেখ, আমি তোর বউ। বলে বাবা মা আমাকে বললো পাত্রীর নাম অহনা। ওটা আমার ডাক নাম, আর আমি তোমার বাবা মাকে বলেছি তোমাকে আমার নাম অহনা বলার জন্য। কিন্তু কেন? আজ তোকে সব বলবো। আমার জন্যই তুই এতদিন অনেক কষ্ট পেয়েছিস। শোন তাহলে, তোর বাবা আর আমার বাবা বেস্ট ফ্রেন্ড। একদিন তোমার বাবা আর মা আমাদের বাসায় বেড়াতে আসে। তখনই আমি জানতে পারি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাই সেদিনের পর থেকে আমার কোনো ছেলে বন্ধু ছিল না, কারণ আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসা শুরু করেছিলাম। তোমার বাবা আমাকে বলে তুমি একাকী পছন্দ করো, কোলাহল তোমার ভালো লাগে না। তোমার বাবা আমাকে তোমাকে স্বাভাবিক করার দায়িত্ব প্রথমে দেয়। এজন্য আমি ইচ্ছা করেই বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন তোমাকে ডাক দিই। এরপর তোমার সাথে জোর করে বন্ধুত্ব করি। প্রথমে তুমি রাজি ছিলে না, তাই আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। এরপর তুমি রাজি হলে। আমি তোমাকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতাম আমি তোমাকে ভালোবাসি। তুমি প্রথমে বুঝতে না, পরে আমি বুঝতে পারি তুমিও আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছো। 1 মিনিট, কিভাবে বুঝতে পারলে আমি তোমাকে ভালোবাসি? আমি তো কখনো তোমাকে আমার অনুভূতি বলিনি। আরে বুদ্ধু, ভালোবাসলে সবই বোঝা সম্ভব। আমি বুঝতে পারছিলাম তোমার মনের অবাধ্য অনুভূতি তুমি আমার সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছিলে। প্রথম কারণ তোমার জড়তা, দ্বিতীয়ত বন্ধুত্ব হারানোর ভয়। তাই আমি প্ল্যান করে আমার বান্ধবীর জন্মদিনে তোমাকে নিয়ে যাই। সেখানে গিয়ে তোমার জড়তা কাটানোর চেষ্টা করি। কিন্তু যখন দেখলাম তুমি আমার সামনে অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছিলে, আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাই আমি ভেবেছিলাম তোমাকে কিছুদিন অবহেলা করব, যাতে করে তুমি আমার ভালোবাসাটা বোঝো। এরপর আমার কাছে এসে নিজের অবাধ্য অনুভূতি নিজেই প্রকাশ করো। কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে গিয়ে একটু বেশি করে ফেলি, যার কারণে তুমি আমাকে ফেলে অস্ট্রেলিয়া চলে যাও। জানো, এই একটা বছর আমার কাছে বিষের মতো লেগেছিল। তাই তোমার বাবা মাকে সব জানাই। তারাই তোমাকে প্ল্যান করে এখানে নিয়ে আসে। এরপর আজকে এই বিয়ে। আমি এতক্ষণ যাবৎ লিজার কথা শুনে বোকা বনে গেছিলাম। পরক্ষণই লিজা আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর অবহেলা সহ্য করতে পারছি না। আমি ওকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরলাম। তুমিও আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জেনে কষ্ট দিয়েছি। সেদিন তোমাকে আমার অনুভূতি জানাতে গিয়েছিলাম, আর তখনই এত কিছু ঘটলো। পুরনো কথা বাদ, আজ আমাদের বাসর রাত। চলো ছাদে যাব। ওকে চলো। কিন্তু আমি তো তোমার সাথে হেঁটে যেতে পারবো না। তাহলে? আমাকে কোলে করে নিয়ে যাও। এই 18 বস্তা কোলে নিলে তো আমি শেষ। কুত্তা, আমি আটার বস্তা? যা, তোর আজ বাসর করা লাগবে না। এই বলে অন্যদিকে ফিরে তাকালো। আমি সাথে সাথে ওকে কোলে তুলে নিলাম। ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ওকে নিয়ে যখন যাচ্ছিলাম, ও আমার গালে একটা কিস করছিল। এরপর ছাদে আসলাম। ও আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। তোমার সেদিনের কিসটা হেব্বি ছিল। ও মা, তাই? এখন আমাকে প্রপোজ করো। করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার মায়ায় পড়েছি, তোমার গুণের প্রেমে পড়েছি। নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি। আমার ক্যানভাসে তোমার ছবি টানিয়েছি। হবে কি আমার হৃদয়ের রানী, আমার বাবুর আম্মু। হ্যাঁ, হব। এই বলে লিজা আমায় জড়িয়ে ধরলো। আমি ওকে আবার কোলে করে নিয়ে বিছানায় নামালাম। না, আমার না বাচ্চা লাগবে। ঠিক আছে, হাসপাতালে অনেক আছে, সেখান থেকে এনে দিব। যা কুত্তা, থাক তুই তোর মতো। আমি ওকে রাগানোর জন্য ইচ্ছা করেই বলেছি। দেখলাম মহারানী অন্যদিকে ফিরে শুয়ে আছে। আমি ওকে আমার দিকে টেনে তুলে আমার ঠোঁট ওর ঠোঁট জোড়ায় মিলিয়ে দেই। 5 মিনিট পর এইভাবে কেউ কিস করে? আর একটু হলে মরেই যেতাম। আমি ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে, চুপ, মরার কথা একবারও বলবো না। তুমি চলে গেলে বাবু আসবে কিভাবে? মানে? বালিকা, এখন বাবু আনার মিশন শুরু হবে। এই বলে আমি আমার পাঞ্জাবি খুলে সরে মারি। এরপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে পাগলের মতো কিস করতে থাকি। আস্তে আস্তে ওর পুরো শরীর কিস করতে থাকি। একটা সময় লিজাও আমার সাথে রেসপন্স করতে থাকে। এরপর আর কি, বাসরাতে খাট ভাঙা কমপ্লিট। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে।